বাংলাদেশ ভূখণ্ডে মিয়ানমারের সামরিক জান্তা কর্তৃক আক্রমণ, সামরিক আগ্রাসন কিংবা সামরিক হস্তক্ষেপের একটা দারুণ অশুভ যে প্রচেষ্টার সুযোগ তৈরি হতে যাচ্ছিল, সম্ভবত বাংলাদেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলো সেটাকে প্রতিহত করেছে, আপাতত প্রশমিত হয়েছে। আমি যখন আলোচনা করছি, আমার পেছনে দেখতে পাচ্ছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, তিনি বলছেন যে রাখাইনে মানবিক করিডোর প্রতিষ্ঠার বিষয়টি জাতিসংঘে জড়িত নয়। এটিতে এক মাস আগে রোহিঙ্গা খলিল, অর্থাৎ রোহিঙ্গা বিষয়ে দেখাশোনা করার জন্য যাকে নিয়োগ দেওয়া হয়েছিল, যিনি পরবর্তীতে বিশেষ প্রধান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগপ্রাপ্ত হয়েছেন মধ্যরাতের প্রজ্ঞাপনায় ডক্টর ইউনূস কর্তৃক, সেই খলিলুর রহমান এক মাস আগে কি বলেছিলেন যে আরাকান আর্মির সাথে যোগাযোগটা বাংলাদেশ শুরু করেছে জাতিসংঘের মধ্যস্থতায়। আরাকান আর্মির সঙ্গে আমরা আলাপ করছি, এর জন্য মায়ানমারের সঙ্গে যাওয়ার প্রয়োজন নাই, কারণ ওই দুই পক্ষের মধ্যে কোনো কথাবার্তা বিশেষ হয় না। আমি যখন আলোচনা করছি তার এক সপ্তাহের আগের খবর হলো বাংলাদেশে মিয়ানমারের যে রাষ্ট্রদূত ডক্টর মনোয়ার হোসেনকে বাংলাদেশ ফেরত নিয়ে এসেছে। তার আগে সামরিক কর্তৃপক্ষ তাকে পার্সন নন গ্রাটা পিএনজি ঘোষণা করে অবিলম্বে দেশ ত্যাগ করার নির্দেশনা দেয়। আপনারা বুঝতে পারছেন কি হচ্ছে মিয়ানমারের সাথে। এটাতে নিশ্চয়ই জাতীয়তাবাদের চেতনা থাকলে এটাতে যুদ্ধ উন্মোদনার একটা পরিস্থিতি, যে মিয়ানমারের এত বড় সাহস আমাদের রাষ্ট্রদূতকে পার্সন নন গ্রাটা ঘোষণা করে, এবং বাংলাদেশ আবার সেই রাষ্ট্রদূতকে 7 দিন আগে 30 মে ঢাকায় তলব করেছে। এবং মায়ানমারে কে যাবে এখনও কেউ সিদ্ধান্ত হয়নি, নতুন কোনো আদৌ যাওয়ার সুযোগ আছে কিনা। কেননা পরিস্থিতি এখন এরকমই, অর্থাৎ দুই দেশের যে স্বাভাবিক ভারসাম্যের সম্পর্ক, কূটনৈতিক চ্যানেলের যে সম্পর্ক, সেটা নষ্ট হয়েছে। এর পেছনে একমাত্র যদি কারোর কারণ থাকে সেটি হলো ডক্টর খলিল নিজে, এবং ডক্টর ইউনূসকে তিনি হয় কানফোড়া দিয়ে এই জায়গায় নিয়ে এসেছেন, অথবা ডক্টর ইউনূসের যে চাওয়া সেটি বাস্তবায়ন করছেন খলিল, যেই কারণে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে পদোন্নতি, এবং যেই কারণে মায়ানমারের সাথে আমাদের এই যে সম্পর্কের অবনতি, যেই কারণে 10 লক্ষ থেকে বেড়ে আমাদের চট্টগ্রামে এখন রোহিঙ্গার সংখ্যা প্রায় 12 লক্ষ, অর্থাৎ গত 10 মাসে 1.5 থেকে 2 লক্ষ নতুন রোহিঙ্গা এসছে। আমি চলতি কথায় আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। জাতিসংঘের আবাসিক প্রতিনিধির একটি বক্তব্য ভাইরাল হয়েছে নানান সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি বলছেন যে দুই দেশের মধ্যে এই করিডোর প্রতিষ্ঠা কিংবা মানবিক করিডোর প্রতিষ্ঠা কিংবা হিউম্যানিটেরিয়ান করিডোর, আপনি যে নামেই অভিহিত করেন, এটি হতে হবে দুই দেশের সভরেন, অর্থাৎ সার্বভৌম দেশের মধ্যে, এবং এইটা দুই দেশের সরকার পর্যায়ে আলোচনা হতে হবে। জাতিসংঘ কেবল ফ্যাসিলিটেট করবে। সভরেন অর্থাৎ সার্বভৌম না হলে কারোর সাথে জাতিসংঘ ফ্যাসিলিটেট করতে পারবে না। Humanitarian corridor is quite a formal legal issue, and it requires agreement between sovereign states. So it requires the government of Bangladesh and the Myanmar counterparts, and potentially any other groups that are involved, to agree formally. If there's an agreement, the UN can support, but that agreement, as I understand it, has not been established as yet. আমরা এই আলোচনায় জাতিসংঘকে মাঝামাঝি রেখেছি এই কারণে, আমরা একটা এস্টাবলিশড স্টেট, আন্তর্জাতিক নিয়ম কানুন মেনে নিয়ম কানুন দ্বারা আবদ্ধ একটি রাষ্ট্র। আরাকান আর্মি বা ইউনাইটেড লিগ অফ আরাকান, তারা নন স্টেট অ্যাক্টর। এই ধরনের কোনো চুক্তির বা আন্তর্জাতিক নর্মস তাদের জন্য বাধ্যবাধক নয়, কারণ দে আর নট পার্টিস টু দ্যাট। এর জন্যে তারা যাতে অ্যাকাউন্টেবল থাকে, আমাদের অ্যাকাউন্টেবিলিটির কোনো সমস্যা নেই, তারা যাতে অ্যাকাউন্টেবল থাকে সেই কারণে, এবং এই আলোচনাটা যদি ফ্যাসিলিটেটেড হয়, আমরা জাতিসংঘকে মাঝামাঝিতে রেখেছি। তারা জাতিসংঘকে মাঝামাঝিতে রেখে আলোচনাটা ফ্যাসিলিটেট করার কথা বলছে কার সাথে? আরাকান আর্মির সাথে। এবং এই আরাকান আর্মির সাথে যোগাযোগ প্রতিষ্ঠার কথা বলছেন খলিল। একেবারে শুরুতে বক্তব্য শুনেন। আরাকান আর্মির সঙ্গে আমরা আলাপ করছি, এর জন্য মায়ানমারের সঙ্গে যাওয়ার প্রয়োজন নাই। আরাকান আর্মির সাথে যখনই একটা রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
তিনি আলাপের কথা আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে জানান। তারপরে যেটা হওয়া সেটাই হয়েছে। রাখাইনের 17টা স্টেটের মধ্যে 17টা শহরের মধ্যে 14টা শহর নিয়ন্ত্রণে আরাকান আর্মির। তাদের সাথে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলোচনা শুরু করেছেন এই খবর জানার পর কি একটা স্টেট অর্থাৎ রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের যে প্রতিনিধি তার কোনো আর অবস্থান থাকে কিনা মায়ানমারে। সে কারণে রয়টার্সের খবর দেখছেন, বাংলাদেশ রিকলস অ্যাম্বাসেডর ফ্রম মায়ানমার। বাংলাদেশের রাষ্ট্রদূত মোনার হোসেনকে পার্সন নন গ্রাটা, অর্থাৎ তাকে এন্টারটেইন করবে না। ঢাকা ইয়াঙ্গুন ত্যাগ করার জন্য অবিলম্বে বলা হয়েছে, উনি ঢাকায় ফিরে এসেছেন। সামগ্রিক আলোচনায় আপনাদের নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা না, সেটি হলো যে খলিল বলেছিলেন যে আমরা কারোর কথা শুনবো না, আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কোন প্রেক্ষিতে বলেছিলেন নিশ্চয়ই এটিও আমি যদি আলোচনা না করি তাহলে বাস্তবতার অপপ্রলাপ হবে। সেটা হলো যে আমরা দীর্ঘদিন থেকেই জানি যে যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, সেই জায়গায় মিয়ানমারের কিছু জায়গা পাহাড়ি আরও কিছু বসতি নিয়ে একটা আলাদা স্টেট করার একটা পরিকল্পনা যুক্তরাষ্ট্র সরকারের আছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, ইউনুস তাদের প্রিয়ভাজন আস্থাভাজন, খলিল একজন যুক্তরাষ্ট্রের থাকা মানুষ, বসবাসের করার মানুষ, নাগরিক হিসেবেও বিএনপি অভিযোগ তুলেছে, যদিও তিনি অস্বীকার করেছেন। তাদেরকে দিয়ে এই যে আরাকান আর্মিকে ফ্যাসিলিটেট করা, সেই ধরনের একটা কাজ শুরু হয়েছিল। বিএনপি প্রথম রাজনৈতিক দল হিসেবে সামনে আনলো বিষয়টা, বললো যে না, এটি সরকারের স্পর্শকাতর সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত করার আগে আপনি সব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেন। এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার দরকার ছিল। তারপর থেকেই অন্যান্য সব রাজনৈতিক দল এটি নিয়ে কথা বলা শুরু করেছে। নট এ সিঙ্গেল পলিটিক্যাল পার্টি সাপোর্টেড ডক্টর ইউনুসেস পজিশন এবং ডক্টর খলিলুর রহমানের এই পজিশন। এখন সেইটা থামিয়ে দেওয়া গিয়েছে, কিন্তু এর রেশ কি হলো? বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিকভাবে রোহিঙ্গা প্রত্যাবর্তনের সকল আলোচনা, যেটি ডক্টর ইউনুস বলেছিলেন আগামী ঈদে অর্থাৎ কুরবানির ঈদে অথবা আগামী বছর ঈদে দেশে সব ফিরিয়ে যাবে, সেটার পথ বন্ধ হয়ে গেল। কারণ সামরিক জান্তা আর এই সরকারকে বিশ্বাস করার মতো অবস্থা নেই কারণেই বাংলাদেশের রাষ্ট্রদূতকে ফেরত পাঠিয়েছে। এই সরকার ক্ষমতায় আসার পর নতুন করে আরও প্রায় 2 লক্ষাধিক রোহিঙ্গা এসেছে। আপনাদের অনেকের মনে এই প্রশ্ন উদয় হতে পারে যে বার্মা অ্যাক্ট যদি যুক্তরাষ্ট্রের এইটি যদি হয় তো খারাপ কি? নতুন একটা রাখাইন স্টেট হলো, যেটা ডক্টর খলিল অনেকবার বলেছেন যে আমাদের একটা নতুন প্রতিবেশী জন্ম নিচ্ছে, তাদের বিষয়ে আমাদের সচেতন হতে হবে, অবশ্যই সচেতন হতে হবে, অবশ্যই আমরা ওয়াকিফল থাকবো, অবশ্যই এই যে 12 লক্ষ রোহিঙ্গা আছে তাদেরকে আমাদের ফেরত পাঠাতে হবে। কিন্তু সেটা করতে যে ব্লান্ডার, ডক্টর ইউনুস একটা অনির্বাচিত সরকার, ইন্টারিম গভর্নমেন্টের সরকার হিসেবে যেই পদক্ষেপটা নিয়েছিলেন সেটা তো ব্যাকফায়ার করেছে। এখন আর এটার সিক্রেট কিছু না, এটা ওপেন সিক্রেট, অর্থাৎ এটা সবাই জানে। জাতিসংঘ বরঞ্চ এখান থেকে পিটটান দিয়েছে, হয়তো যুক্তরাষ্ট্রও পিটটান দিবে, বলবে না আমরা তো এই ধরনের কোনো বার্মা অ্যাক্টের কার্যের সাথে গভর্নমেন্টের সাথে কোনো আলোচনা করিনি। স্পষ্টতই জাতিসংঘ এটা পিটটান দিয়েছে, হয়তো বা তাদের যদি ইন্ধন থেকেও থাকে পূর্ববর্তী। কেন এই সমস্যাগুলো তৈরি হচ্ছে সেটা আপনাদের বুঝতে হবে এই কারণে যে ডক্টর ইউনুসের সরকার, যে ইন্টারিম গভর্নমেন্ট কিংবা তার এই যে প্রতিরক্ষা উপদেষ্টার এই ম্যান্ডেট নেই যে তারা একটা দীর্ঘমেয়াদী প্রত্যাবর্তন চুক্তি, পুনর্বাসন প্রত্যাবর্তনের জন্য মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে তারা যোগাযোগ করবে এবং সেটা মেনে নেবে সেই দেশের স্টেট গভর্নমেন্ট, সামরিক সরকার। কোনো কারণ নাই, কিন্তু কারণ না থাকার পরেও এই জায়গাটাতে এগিয়েছিলেন। কেন এগিয়েছিলেন ডক্টর ইউনুস এবং ডক্টর খলিলুর রহমান? এটা কি তাদের সর্বাধিক যে রাষ্ট্র পরিচালনার নীতি সংস্কারের এজেন্ডা কি না? সংস্কার যদি এজেন্ডা না থেকে থাকে, বাংলাদেশকে একটা যুদ্ধ অবস্থার মধ্যে ঢুকিয়ে দিয়ে তিনি আসলে কি অর্জন করতে চেয়েছিলেন? তিনি কি ভেবেছিলেন যে তিনি একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে ঢুকিয়ে দিবেন আর সেনাবাহিনী, বাংলাদেশের আপামর মানুষ সব তার পক্ষ হয়ে ঝাঁপিয়ে পড়বে, বিদ্রোহ ব্যাখ্যা করবে না এবং তিনি তার ক্ষমতাকে, শাসন ব্যবস্থাকে প্রলম্বিত করার উপায় খুঁজে বার করবেন যে বাংলাদেশ একটা যুদ্ধ অবস্থার মধ্যে আছে, এখন আমাদের টাফ লিডারশিপ দরকার? মানুষকে সবাই এত বোকা, বাংলাদেশের মানুষ এত বোকা হলে তো শেখ হাসিনাকে পালিয়ে যেতে হতো না, শেখ হাসিনা তো পালিয়ে গিয়েছে। এরপরে এই যেই সরকার এসেছে তারাও যদি বাংলাদেশের মানুষকে এত বোকা মনে করে, সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনীকে যদি বোকা মনে করে, রাজনৈতিক দলগুলোকে যদি বোকা মনে করে, পার্শ্ববর্তী দেশের সামরিক জান্তাকে যদি বোকা মনে করে, এই বোকা মনে করার ইন্ধন কার মাথা থেকে আসছে?
ডক্টর ইউনূস না ডক্টর খলিল, যার কারণে আজকে রাজনৈতিক দলের মুখোমুখি ইউনূস, যার কারণে আজকে সশস্ত্র বাহিনীর মুখোমুখি ইউনূস, যার কারণে আজকে পুরো বাংলাদেশের ভবিষ্যৎ একটা অস্বস্তিকরের মধ্যে পড়েছে। বিএনপি তার পদত্যাগ দাবি চাইছে, কিন্তু সরকারের তরফ থেকে কোনো রকম উচ্চবাচ্য নাই। এই যখন একটা নীরবতার অবস্থা চলছিল, তখন আগুনে আবার নতুন করে ঘি ঢাললো জাতিসংঘ, বলল এটি বাংলাদেশ সরকারের একটি প্রচেষ্টা ছিল, জাতিসংঘ এটাতে জড়িত নয়। দেখা যাক ইউনূস কিভাবে সামলান। চলতি কথা আপনাদের একটু ধারণা দিয়ে রাখার চেষ্টা করলাম।